আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি। তো খেয়াল করো, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট টাইপের যে বোর্ড থেকে নির্দেশনা আসছে, তো অ্যাসাইনমেন্টটা কী সে বিষয়ে আমরা একটু দেখি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে, মনে করো আমি বোর্ডে যে কোশ্চেনটা লিখেছি তোমাদের জন্য একটা সৃজনশীলের মতো করে, তো মনে করো এটাই থাকলো যে এটার উপরে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হচ্ছে তোমাকে। এখন তুমি কীভাবে লিখবে? দেখো, দুটো পেজ থাকে অ্যাসাইনমেন্টের হচ্ছে তোমাকে A4 সাইজের খাতা বলা হয়েছে। এই যে অ্যাসাইনমেন্টের A4 সাইজের খাতা, এরকম একটা A4 সাইজের খাতা। তো তুমি ফার্স্ট পেজে ফ্রন্ট পেজ, যেটা ফ্রন্ট পেজে কি করবা? এটা হচ্ছে ফ্রন্ট পেজে তোমার নাম লিখবে। প্রথমে বিদ্যালয়ের নাম, ঠিক আছে, যেভাবে তোমাদের নির্দেশনা দেওয়া আছে, বিদ্যালয়ের নাম, তারপর হচ্ছে তোমার নাম, তারপর হচ্ছে কোন শ্রেণীতে পড়ো, কোন বিষয়ে তোমার অ্যাসাইনমেন্ট নিতেছো, কত নাম্বার অ্যাসাইনমেন্ট, অর্থাৎ 1 নাম্বার অ্যাসাইনমেন্ট কি 2 নাম্বার, যেহেতু তোমাদের এই সপ্তাহের জন্য 3টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, 3টা সাবজেক্টের। তো যেহেতু এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তো ফার্স্ট অ্যাসাইনমেন্টের ওখানে লেখা আছে যে প্রথম 1 নাম্বার ক্রমিক নাম্বার 1, ক্রমিক নাম্বার 2 কি ক্রমিক 3 ভাবে দেওয়া আছে, সেই নাম্বারটা লিখতে হবে। আর যা যা নির্দেশনা দেওয়া আছে সেইগুলো লিখলে। এটা হচ্ছে প্রথম পেজ, প্রথম পেজ, ঠিক আছে, প্রথমটা। এখন এটাতে কিন্তু আর কিছুই লেখা যাবে না, তোমার কোশ্চেনের অ্যান্সার ট্যান্সার কিছুই না। এটা কোনো মার্জিন টানা লাগবে না, মার্জিনটা জাস্ট তুমি অনুমান করে নিবা, ঠিক আছে, জাস্ট অনুমান করে মার্জিনটা অনুমান করে নিবা। আচ্ছা, এবার সেকেন্ড পেজ আসো, দ্বিতীয় পেজ থেকে তুমি তোমার অ্যান্সারটা লেখা শুরু করতেছো। এখন অ্যান্সারটা লেখার সিস্টেম কি? অ্যান্সারটা লেখা তোমার এরকম একটা দাগ দিবে, অর্থাৎ অবশ্যই পেন্সিল দিয়ে দাগ দিলাম। পেন্সিল দিয়ে 1 বাই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, যেহেতু এখানে জায়গা রাখতে হবে, নাহলে টিচার তোমাকে মার্কিং করতে পারবে না। আচ্ছা, পেন্সিল দিয়ে দাগ টানলে তারপরে তুমি যেভাবে তোমার কোশ্চেনের অ্যান্সার লিখো ঠিক সেভাবে করে লিখে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে, একটু লেখার ধরনটা একটু সুন্দর হবে, মানে গতানুগতিক যে লেখাটা আমরা লিখি সেভাবে না হয়, একটু সুন্দরভাবে পরিমার্জিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কাটাছাড়া করা যাবে না, সেভাবে লিখবে। এখন ব্যাপার হচ্ছে এটা, যদি তুমি করো, লাল কলম ইউজ করা যাবে না, ঠিক আছে, কোনো লাল কালি ইউজ করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। তারপরে কি হবে? ফ্রন্ট পেজটা উপরে দিয়ে তুমি স্টাপলার করে দিলাম। আচ্ছা, এটাই তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এভাবে করে প্রত্যেকটা টপিক সেল করো, এটা নিয়ে ভয়ের কিছু নেই। দেখো, তোমাদের বইয়ে যে সৃজনশীলগুলো ছিল, আমরা যে সৃজনশীলগুলো আমরা লিখি, পরীক্ষার সময় আসে বা আমরা করি, ওই সৃজনশীলগুলোর মতোই, কিন্তু ওখানে 1 2 ক খ গ ঘ দিয়ে মার্কিং করা থাকে, 1 ক খ গ ঘ এরকম মার্কিং করা থাকে। তা এই যে অ্যাসাইনমেন্ট, এতে ক খ গ ঘ না দিয়ে খ বা গ বা ঘ এরকম দিয়েও মার্কিং করা থাকতে পারে। যাই নাম্বার থাকুক না কেন, তুমি সেভাবে করে অ্যান্সারটা করে ফেলবে। যদি প্যারাগ্রাফ আকৃতি থাকে তো প্যারাগ্রাফ আকৃতিতে দিবে, যদি বর্ণনামূলক থাকে তো বর্ণনামূলক দিবে, যদি কোশ্চেন সংক্ষিপ্ত চায় তো সংক্ষিপ্তভাবে দিবে, যে যেভাবে চাইবে ঠিক সেভাবে দিবে। যেমন আমরা বইয়ে পড়ি না, মনে করো এটা একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এই বইটা মনে করো একটা অ্যাসাইনমেন্ট। তো এই ফ্রন্ট পেজে কি থাকে? নাম থাকে, তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা থাকে, একটু ছবি তুমি দেওয়া থাকে। এই ছবি টবি মানে তোমার স্কুলের নাম, তোমার বিদ্যালয়, তোমার কোন সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট করতেছো সেটা। এবার সেকেন্ড পেজে যাও, সেকেন্ড পেজ থেকে দেখো এই যে ভিতরের অংশ, ঠিক আছে, ভিতরের অংশ, এখান থেকে তোমার কোশ্চেন শুরু হয়েছে। তো কোশ্চেনটা কীভাবে লিখছে? সুন্দর করে যেভাবে পার্ট বাই পার্ট করে দেওয়া আছে ঠিক সেভাবে করে তুমি তোমার অ্যান্সারটা লেখা ট্রাই করবে। তো এই ভয়ের কিছু নাই, নির্ভয়ে সুন্দরভাবে সব থেকে পরিমার্জিতভাবে করে করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো আমরা অঙ্কে ফিরে আসি। আমরা করছিলাম, গত ক্লাসে আমরা করেছি আয়তলেখ কাকে বলে করেছি, আয়তলেখ কিভাবে অঙ্কন করা হয় দেখেছি, এবং আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করেছি। তো আজ আমরা একটা অঙ্ক করব, যেমন তোমাদের বইয়ে 166 পেজে আছে। দেখো, কোনো বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত 125 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা বিশ্লেষণ সারণীতে দেওয়া আছে। এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে একটা সারণীতে, আর শ্রেণীর গড় সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ শ্রেণীর সংখ্যা দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে একটা শ্রেণীতে। এখন এখান থেকে আয়তলেখ আঁকবো আমরা, এবং আয়তলেখ থেকে কি করবো? প্রচুরক আঁকবো, প্রচুরক নির্ণয় করবো আর কি। আচ্ছা, এটা কিভাবে করবো আমরা তাহলে? আমরা আয়তলেখটা কিভাবে আঁকবো? প্রথমে লেখালেখি ব্যাপার আছে, তাই না? কি লেখা আছে এখানে? আচ্ছা, যা লেখা আছে এটা তুমি আমরা যখন করবো তারপরে লিখে দেবো, ঠিক আছে। আগে আমরা দেখি কিভাবে আঁকতেছে। ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি এবং y অক্ষ বরাবর শ্রেণীর সংখ্যা ধরা হয়েছে। তো আমরা গত ক্লাসে করেছিলাম, তাই না? ঠিক এরকম।
তাই তো? আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ডট, তাই না, বড় হাতের এক্স। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর নিচেটা হচ্ছে ওয়াই ডট। যেহেতু আমাদের পজিটিভ দিক বেশি, এজন্য পজিটিভ দিকে জায়গা রেখেছি বেশি, নেগেটিভ দিক টোটালি নাই, তার মানে একটা ঘর রাখলেই বা শুধু নাম্বার লেখার জন্য জায়গা রাখলেই আমাদের জন্য হচ্ছে। তো খেয়াল করে এখানে এখানে কিন্তু করার কিছু নাই, অঙ্ক করার কিছু নাই, কারণ অঙ্ক করেই দেওয়া আছে, জাস্ট তোমাকে চিত্রটা আঁকতে হবে। এখন চিত্রটা আঁকার কিছু প্রসেস আছে, এটা কি হুবই। তো আমরা কিভাবে তোমার ছক কাগজে গ্রাফ করে করেছিলাম, যেহেতু এখানে আছে কয়টা ঘর দেখো, 1 2 3 4 5 6 7 8টা ঘর, তোমাকে গুনে নিতে হবে 8টা ঘর, 8টা রো হতে হবে, এবং ভার্টিক্যাল লাইন হবে 12টা, 12 30 40, ও বাবা 40 পর্যন্ত আছে, তার মানে অনেকগুলো ভার্টিক্যাল লাইন হবে, তার মানে প্রত্যেক 5 ঘরকে তুমি এক একক ধরে নিবে, এরকম ধরতে হবে আর কি। আচ্ছা, প্রত্যেক 5 ঘরকে 5 একক 10 একক ধরে নিতে হবে। যাক, আমরা চিত্রটা এঁকে নিই, তারপর আমরা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি চিত্রটা এঁকে তারপরে আমি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, এখানে এক্স অক্ষ বরাবর এটা 0 বিন্দু, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর একটা আমরা ছক মোটামুটি করে ফেলেছি। প্রত্যেকটা ঘরকে এরকম যদি ঘর হয়, এরকম সাইজ দিয়েছি, 1 2 3 4 5, অর্থাৎ 5 একক আছে, তাই না। আর উল্লম্ব বরাবর 1 2 3 4 5, 5টা একক আছে। এই প্রত্যেকটা একককে আমরা কোনো সংখ্যা দিয়ে ধরে নিব, তাই না। কি ধরে নিব সেটা দেখো, যেহেতু আমাদের এটা লিখতে হবে, সেটা মুছে দেই। এখানে আছে কোন পর্যন্ত, 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, 20 থেকে শুরু হয়েছে, তো প্রথম একটা ঘর ভাঙা দাও। এটা চিত্রের তোমার দেখার সুবিধার্থে, সুন্দর দেখার সুবিধার্থে। তো এটা হচ্ছে 20 থেকে 20, 21 22 23 24 25 26 27 28 29 30, প্রত্যেক 5 ঘরকে তুমি 10 একক ধরে নাও, ঠিক আছে। 20 থেকে 25, 25 থেকে 30 এভাবেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে যদি ধরো, তাহলে কয়টা একক হয় আমাদের, 20 25 30 35 35 40 45, আরো ঘর দরকার হবে, তাই না। আচ্ছা, নামাই দিকে। এটা আমরা যদি 20 ধরি, এটা 25 হবে কি শেষ পর্যন্ত, 30 35 40, 40 50 45 50 55 60 এটা যদি 60 হয়, এটা 65 70 75 80, আরো 20 হয়ে যাবে। নব্বই, আচ্ছা একটা অংশ বাদ দিই আমরা, ঠিক আছে, 90 পর্যন্ত নিই, যেহেতু আমাদের এখানে ধরছে না, 90 পর্যন্ত নিই। 1 2 3 4 5 6 6টা নেই, এই পর্যন্ত বাদ দেয়, তাহলে আমাদের ওখানে সংখ্যা কমে যাবে। সংখ্যা কমায় দিব, কোনো অসুবিধা নেই। 1 2 3 4 5 6টা নেই, তাহলে 80 পর্যন্ত, এই পর্যন্ত থাক। তাহলে সংখ্যা কমায় নিলে টোটাল কত আসে। আচ্ছা দেখো, যদি সংখ্যা কমায় নেই আমরা, তাহলে 115 জন আসে, ঠিক আছে। 1 2 3 4 5 6, তাহলে এটা যোগ করে দিলে 115 জন আসে। আচ্ছা, এটা 115 জন দিয়ে করি, কারণ আমাদের বড় ধরতেছে না। আচ্ছা, যাই হোক,
এবার 80 পর্যন্ত গেল। এরপরে আমরা আসতেছে শিক্ষার্থীর সংখ্যা। এটা কি সংখ্যা লিখলাম? শিক্ষার্থীর সংখ্যা, গণসংখ্যা লিখলাম। শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা নাকি শ্রেণী ব্যাপ্তি লিখেছি আমরা, এটা শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে। এখানে আছে শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা লিখবো। শিক্ষার্থীর সংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা বলা হচ্ছে, ঠিক আছে। এখন শিক্ষার্থীর সংখ্যা দেখা এখানে 40 পর্যন্ত আছে, তো সর্বোচ্চ 40, তাই না? সর্বোচ্চ মান 40 আর সর্বনিম্ন মান হচ্ছে 5। তো এখানে অনেক বড় হয়ে যাবে যদি আমরা অনেক বেশি করে ধরি। তাহলে প্রত্যেক 5 ঘরকে 5 একক না ধরে আমরা 10 একক ধরি। তো 5 একক, এটা 5, এটা মনে করি 5 থেকে শুরু করি। এটা যদি 1 হয়, এটা 5, এটা 10, এটা 15, 5 5 করে বাড়তেছে, 15, তারপরে এটা 20, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 30, এটা 35, তারপর হচ্ছে 40, আর তারপর হচ্ছে 45, যেহেতু আমাদের ওখানে 40 পর্যন্ত আছে তো না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিভাবে গণসংখ্যা করবো সেটা খেয়াল করো। গণসংখ্যা আমাদের এখানে সর্বদা 20 থেকে 30 পর্যন্ত, 20 থেকে 30 পর্যন্ত। এই যে সারিটা 20 থেকে 30, এই সারিটাতে কি আছে? প্রথম যে সারিটা আছে 20 থেকে 30, এই সারিতে আছে কোন পর্যন্ত? 5 পর্যন্ত, তাই না? এই যে তাহলে 20 থেকে 30, এই সারিটা হচ্ছে 5 পর্যন্ত। ক্লিয়ার? গেল। এরপর আসছে 30 থেকে 40, 30 থেকে 40 আছে 12 পর্যন্ত। 12 কই? এখানে 10, 5 ঘর, তাই না? তাহলে 11, 12, 13, 14, 15, তাহলে 11, 12, 2 ঘর বেশি এখানে আসতেছে, তাই না? 12, তাহলে কিভাবে আঁকবে? এই তোমাদের প্রশ্ন আছে আমি জানি, প্রশ্নটা হচ্ছে এটা, টিচার বইতে একটা ঘর সমান দিয়েছে, আপনি দুটো ঘর দিলেন কেন? আমরা এঁকে ফেলেছি, ভয় কিছু নেই। এখানে প্রত্যেকটা 5 ঘর ধরবে, 1 2 3 4 5, 5 ঘর ধরে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দ্বিতীয়টায় হচ্ছে 30, কত? 40 থেকে 50 এর মধ্যে, 40 থেকে 50 এর মধ্যে হচ্ছে 30, 30 কোথায় আছে? এই যে এই অবস্থানে আছে, এই। এটা অবশ্যই আমি যেহেতু হ্যান্ড হাতে করছি, তোমরা অবশ্যই স্কেলে করবে। আচ্ছা, স্কেলে করবে, ঠিক আছে। আচ্ছা, নিচেরটা একটু ডার্ক করে দেবো। আচ্ছা, অবশ্যই স্কেলে করতে হবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে 50 থেকে 60, 50 থেকে 60 এর মধ্যে আছে 40, 40 কই? এই যে 40 এইখানে, 50 থেকে 60 এর মধ্যে এটা আছে। এরপর আসতেছে আচ্ছা, মাঝখানে দাগগুলো না দিলেও সমস্যা নেই, দেওয়া হয়ে গেছে যেহেতু সেজন্য পাচ্ছি না। 50 থেকে 60, এবার 60 থেকে 70, 60 থেকে 70, 60 থেকে 70 এর মধ্যে কি আছে? 20 আছে, এই যে 20, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে 70 থেকে 80, 70 থেকে 80-তে আছে 13, দেখো এটা 10, 11, 12, 13, আগে ছিল 12, আমরা 12 একটা পেয়েছিলাম, এবার পাচ্ছি 13, এইবার বল, তাই না? আচ্ছা, এই বরাবর হয়ে গেল আমাদের আয়তলেখ অঙ্কন। এবার তুমি এটাকে একটু ডার্ক করে দিতে পারো, হালকা যে পেন্সিলগুলোর আছে, যেমন এইচবি পেন্সিল, বেশি ডার্ক করার দরকার নেই, এইচবি পেন্সিল দ্বারা ডার্ক করে দিবা, সাইডটা একটু বেশি ডার্ক থাকবে এবং ভিতরটা তুমি ডার্ক করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা কি লিখবো সেটা একটু দেখি।
কি লিখবো? প্রথমে বইয়ে যেভাবে আছে সেভাবে লিখলেই হচ্ছে। দেখো প্রথমে লেখা আছে ছক কাগজে শ্রেণী x অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যার জন্য ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 5 একক ধরে আয়তলে আঁকতে হবে। তোমার এখানে 5 একক ধরতেছো, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35 এভাবে করে 5 একক ধরে নিচ্ছ। আচ্ছা, y অক্ষ বরাবর গণসংখ্যার জন্য ক্ষুদ্রতর বর্গের প্রতি ঘরকে 5 একক ধরে আঁকতে হবে। y অক্ষ বরাবর আমরা 5 একক ধরে নিয়েছি, তাহলে এটা 1, এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 5 আমরা ডিফারেন্সে করে ফেলেছি। আচ্ছা, করার পরে এরপরে যেহেতু x অক্ষ 0 থেকে 20 পর্যন্ত আছে, বোঝানোর জন্য ভাঙা চিহ্ন আছে, লিখে দেই। ঠিক আছে, লিখে দিলে তোমাদের জন্য বেটার হবে। কোথায় লিখবো? এটা মুছে দিলে তো আমি প্রচুরক নির্ণয় করতে পারবো না। আচ্ছা, প্রচুরকটা নির্ণয় করে নিই, তারপরে আমি লিখে দিচ্ছি। তো এখান থেকে প্রচুরক কিভাবে নির্ণয় করব? দেখো, আমরা গতদিন কি পড়েছিলাম? সর্বোচ্চ যেটা, সর্বোচ্চের উপর ডিপেন্ড করে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। এখানে দেখো সর্বোচ্চ কোথায় আছে? 40। এই রোটা আমাদের প্রচুরক সারি, এই রোটা আমাদের প্রচুরক সারি, তাই না? এই রোটা। আচ্ছা, এই 50 থেকে 60, 50 থেকে 60, এই যে 50 থেকে 60 রো একটু লিখি তাহলে সুবিধা হবে। 50 থেকে 60 এই রোটা আমাদের প্রচুরক সারি। তো প্রচুরক সারি নির্ণয় করতে গেলে এই প্রচুরক যে মানে আমরা ধরে নিব যেখানে সর্বোচ্চ পরিমাণে গণসংখ্যা উপস্থিত। ঠিক আছে, যে সারিতে, যে শ্রেণী ব্যক্তিতে সর্বোচ্চ পরিমাণে গণসংখ্যা আছে, এখানে সর্বোচ্চ পরিমাণ গণসংখ্যা আছে। এখানে দেখো প্রথম যে শ্রেণী ব্যক্তি আছে সেখানে 5 আছে, দ্বিতীয় শ্রেণী ব্যক্তিতে 12 আছে, তৃতীয় শ্রেণী ব্যক্তিতে 40 থেকে 50-এর মধ্যে 30 আছে, চতুর্থ শ্রেণী ব্যক্তিতে 50 থেকে 60-এর মধ্যে 40 আছে। এটা সর্বোচ্চ পরিমাণে। তো এই সর্বোচ্চ পরিমাণে যেখানে আছে সেই সারির সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ আমি এখানে একটু মুছে লিখে দিচ্ছি যেহেতু এটা আমাদের দরকার হচ্ছে না, এই জন্য এখানে প্রচুরক বিন্দু হচ্ছে 50 থেকে 60, তাই না? এটা এর আগের সারিটাও আমাদের দরকার হচ্ছে, পরের সারিটাও দরকার হচ্ছে। কিভাবে দরকার হচ্ছে? দেখো, এই যে সারিটা প্রচুরক অবস্থিত, এখানে প্রচুরক অবস্থিত, যেহেতু গণসংখ্যা আছে 40, তাই না? তো এই সারির কি বিন্দু? এটা সর্বনিম্ন বিন্দু আর এটা সর্বোচ্চ বিন্দু। এখানে সর্বনিম্ন বিন্দু, সর্বনিম্ন বিন্দু কত? 50, আর সর্বোচ্চ বিন্দু হচ্ছে 60। তো এই সর্বনিম্ন বিন্দু অর্থাৎ এই সারির সর্বনিম্ন বিন্দুর সাথে কি করতে হবে? এর দ্বিতীয় সারির সর্বনিম্ন বিন্দু, এই সারির সর্বনিম্ন বিন্দু এবং তার দ্বিতীয় সারি এটা প্রচুরক সারি। এর পরের সারি কোনটা? 60 থেকে 70, এটা দ্বিতীয় সারি, তাই না? দ্বিতীয় সারি এটা 60 থেকে 70। তাহলে প্রচুরক সারির অর্থাৎ এই সারির সর্বনিম্ন সংখ্যাটা, সর্বনিম্ন বিন্দু এবং দ্বিতীয় সারির সর্বনিম্ন বিন্দু যোগ করতে হবে। দেখো এখানে সর্বোচ্চ বিন্দু, এই যে সর্বনিম্ন বিন্দু, আর এখানে হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু এই সারি, তাই না? আবার খেয়াল করো, এটা আমরা প্রচুরক সারি ধরে নিচ্ছি। গণসংখ্যা এখানে সব থেকে বেশি পরিমাণ আছে। যদি গণসংখ্যা এখানে বেশি পরিমাণে থাকে, গণসংখ্যা যে সারিতে অবস্থিত সব থেকে বেশি পরিমাণে সংখ্যা, সেই সারির পরের সারিটা নিয়ে আমাদের প্রচুরক নির্ণয়ের জন্য সুবিধার জন্য ব্যবহার করতে হবে। এবং এর আগের সারিটাও আমাদের দরকার আছে, আমি লিখবো ওখানে। তো প্রথম কি করতে হবে? প্রথম সর্বনিম্ন বিন্দু এবং দ্বিতীয় সারির সর্বনিম্ন বিন্দু যোগ করতে হবে। যোগ করলাম, ঠিক আছে? এবার এই সারির সর্বোচ্চ বিন্দু কত? 60, এবং এর আগের সারি, তার মানে আগের সারি কত আছে? এখানে 40 থেকে 50, তাই না? তো এই সর্বোচ্চ কোনটা? 50। তাহলে এই সারির, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, সুবিধা হবে। এখানে 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 থেকে 70, এই তিনটা সারি নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এই সারিতে সর্বোচ্চ আছে কত? আছে 40 আছে, এই সারিতে আছে 30, আর এই সারিতে আছে 20। তো আমাদের যেহেতু এটা বড়, তাই না, এটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে মাঝখানটার সাথে। এই যে মাঝখানটার সাথে কম্পেয়ার করতে হবে। মাঝখানটার সাথে কম্পেয়ার করতে গেলে এখানে দেখো 50 সর্বনিম্ন বিন্দু, এই সারির সর্বনিম্ন বিন্দু এটা, আর সর্বোচ্চ বিন্দু 60। তো সর্বনিম্ন বিন্দুর সাথে এই যে দ্বিতীয় সারির
সর্বনিম্ন বিন্দু ক্রস করতে হবে। সর্বনিম্ন বিন্দু দেখো, এই সর্বনিম্ন বিন্দু, এই সর্বনিম্ন বিন্দু ক্রস করলাম। এরপরে এটা সর্বোচ্চ বিন্দুর সাথে এই প্রথম তার আগের সারি, পূর্বের সারি, এটার সাথে তার পূর্বের সারির এটা ক্রস করতে হবে। এটার সাথে না, সরি সরি সরি, এটার সাথে ক্রস করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু আর এটা সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন। আমি লিখে দিব, এটা ক্রস করতে হবে। এই তাহলে যে সারিতে এটা লেখার জিনিস না, তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, যে সারিতে গণসংখ্যা সর্বাধিক সেই সারির সর্বনিম্ন বিন্দু পরের সারির সর্বনিম্ন বিন্দু। ক্লিয়ার? যে সারিতে গণসংখ্যা সর্বাধিক সেই সারির সর্বনিম্ন বিন্দু এবং পরের সারির সর্বনিম্ন বিন্দু যোগ করতে হবে। আচ্ছা, ক্রস করলাম। এর পরের কথা হচ্ছে, যে সারিতে গণসংখ্যা সর্বাধিক সেই সারির উচ্চ বিন্দু। এখানে কি বিন্দু হবে? এটা উচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু। পরের সারি না কিন্তু এর আগের সারির সর্বোচ্চ, এটাও সর্বোচ্চ বিন্দু যোগ করতে হবে। তাহলে জিনিস দুইটা, এখানে ফর্মুলা দুইটা। আমি আবার রিপিট করছি, যে সারিতে গণসংখ্যা সব থেকে বেশি পরিমাণ আছে সেই সারির সর্বনিম্ন বিন্দু তার পরের সারির সর্বনিম্ন বিন্দু যোগ করতে হবে, এবং এই যে গণসংখ্যা সর্বাধিক পরিমাণ আছে তার সর্বোচ্চ বিন্দু তার আগের অর্থাৎ পূর্বের সারির সর্বোচ্চ বিন্দুর সাথে যোগ করতে হবে। তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ মনে থাকবে। আমি মনে করি যে তোমরা বুঝতে পেরেছ। এটা মুছে দিব, এটা কাজ শেষ। এটা কিন্তু খাতায় লেখা যাবে না, মানে কোশ্চেনের মধ্যে লেখা যাবে না। তুমি সুন্দর করে যখন গ্রাফ করবে, গ্রাফের নিচে লেখে যে লেখাটা লিখবে তখন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যোগ করতে হবে। যোগ করার পর দেখো একটা মাঝখানে একটা ক্রসিং হয়েছে, এই ক্রসিং এর এখানে একটা লম্ব টানতে হবে। ঠিক আছে, এখানে একটা লম্ব টানতে হবে। আচ্ছা, কোন দিকটাতে যায়? 50 পরে 51, 52, এখানে 53 হবে। ঠিক আছে, 53, 54, 55, 53 তে আসছে মনে হয়, 53 তে, তাই না? 53 তে যে প্রসেস, কিভাবে আমরা বের করবো? ভাগ করে। তো ভাগ করবে কি, ওই সাইডে যোগ করো, গড় করে ফেলো। 50 থেকে 60 গড় করো বাই 2, 5 + 10 11, 2 ভাগ করো, কত হয়? 5 × 2 = 10, 1 0, 5 × 2 = 10, 53, 52 আসছে, 52 আসছে। ঠিক আছে, তাহলে 52 হচ্ছে আমাদের আনুমানিক প্রচুরক। ক্লিয়ার? আচ্ছা, কি লিখতে হবে আমরা একটু লিখে দিই, আমি এই সাইডেই লিখে দিব। মোটামুটি আয়তলেখ আমরা বুঝতে পেরেছি, প্রচুরক নির্ণয় করেছি। গত ক্লাসেও আমি আয়তলেখ করেছি, প্রচুরক নির্ণয় করেছি। একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে জিনিসটা। ছক কাগজে যা লেখা আছে মুভ সেটা লিখবো। কাগজে শ্রেণী x অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি এবং y অক্ষ বরাবর কি আছে? শ্রেণী শিক্ষার্থী সংখ্যা লিখতে পারবো, গণসংখ্যা লিখতে পারবো। গণসংখ্যা লেখো সংক্ষেপে, আর তোমরা শিক্ষার্থী সংখ্যা লিখতে পারো। গণসংখ্যা জন্য ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 5 একক ধরে
আয়ত লেখো। আমার হাতে লেখা যদিও বা সুন্দর না, এই জন্য দেখতে একটু সমস্যা। আঁকা হলো। আচ্ছা, এক্স অক্ষ থেকে 0 থেকে 20 পর্যন্ত আছে, যেখানে ভাঙা ওজন হয়েছে ওটা তোমরা নিজেরা লিখবে। আচ্ছা, এই যে আয়তরেখ লিখলাম, তারপরে আমি যে কথাটা একটু আগে লিখেছি, ঠিক আছে, যে সর্বোচ্চ পরিমাণে যে সারিতে গণসংখ্যা সর্বোচ্চ আছে সেই সারি সর্বনিম্ন বিন্দু এবং তার পরের সারি সর্বনিম্ন বিন্দু যোগ করো এবং যোগ করি। এবং আমি এটা মুখে বলে দিচ্ছি, যেহেতু আগে একবার লিখেছি, ওইটা স্ক্রিনশট দিয়ে নিলে তোমরা বুঝতে পারবা। আর এরপরে যে সর্বোচ্চ গণসংখ্যা আছে তার সর্বোচ্চ বিন্দু এবং তার পূর্বের সর্বোচ্চ বিন্দু যোগ করি। যোগ করলে আমরা একটা কি পাবো? একটা মধ্যবিন্দু পাবো। ওই মধ্যবিন্দু বরাবর আমরা একটা লম্ব টানি, যা এক্স অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত, একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাই না? এই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে প্রচুরক সারি। তাহলে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের প্রচুরক হলো 52। এটা একটু মুছে দিই, তারপর আমি লিখে দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এর পরের অংশ আমি লিখবো। এখানে এখানে বেশি সংখ্যক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 50 থেকে 60, 50 থেকে 60 এর মধ্যে রয়েছে, তাই না? প্রচুরক নির্ণয়ের জন্য প্রথম যে লেখাটা লিখলাম ওটা কিন্তু আয়ত লেখার জন্য, এটা হচ্ছে প্রচুরকের জন্য। লিখে দিই প্রচুরকের জন্য। আচ্ছা, এর মধ্যে রয়েছে, তা যদি এর মধ্যে থাকে তাহলে ক্রসিংটা লিখবা যে সর্বোচ্চ বিন্দু এই সারি এই শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন বিন্দু তার পরের সারির সর্বনিম্ন বিন্দু যোগ করি। যোগ করলাম। এরপর আর একটু মুছবো, যেহেতু জায়গা কম। এরপর অংশ মুছে দিব, এরপরের অংশ এখানে লিখবো, ঠিক আছে? যোগ করি এবং ওই সারির ওই শ্রেণীব্যাপ্তির সর্বোচ্চ বিন্দু এবং তার পূর্বের শ্রেণীব্যাপ্তির সর্বোচ্চ বিন্দু যোগ করি, তাই না? এই যে পূর্বের ওই সারির সর্বোচ্চ বিন্দু তার পূর্বের সারির সর্বোচ্চ বিন্দু যোগ করলাম, তাহলে একটা ক্রসিং হলো, তাই না? ক্রসিংটা কি আছে? যা কি করবে, এক্স অক্ষের উপর একটি লম্ব টানি, তারা পরস্পর একটি বিন্দুতে ছেদ করে। বিন্দুতে তারা বললে হয় রেখা দুটি, ঠিক আছে? এই যে দুটি রেখা বিন্দুতে ছেদ করে। একটা লম্ব টানি যেখানে একটি এক্স অক্ষ বরাবর
বরাবর লম্ব টানি, এক্স অক্ষ বরাবর লম্ব টানি, তাই না? এক্স এর উপরে লম্ব টানি, এক্স ভূমি থাকবে যা এক্স অক্ষ বরাবর লম্ব টানা হয়েছে যেখানে শ্রেণী ব্যক্তির মধ্যে অবস্থিত, যা যা এটা 50 থেকে কত ছিল? 50 থেকে 60 এর মধ্যে, 50 থেকে 60 শ্রেণী ব্যক্তিতে অবস্থিত, অবস্থিত, তাই না? হয়ে গেল। আরেকটা লাইন বাকি আছে, সেটা আমি উপরে লিখবো, আবার উপরে যাই ব্যাকে, এর পরের অংশ এখানে দিব, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি, পার্ট বাই পার্ট যাচ্ছে কিন্তু নিচে থেকে, যেহেতু আমি জায়গা কম এজন্য আমি উপরের দিকে লিখছি অবস্থিত। তাহলে এখানে কি, এখানে একটা শিক্ষার্থীদের মধ্যে প্রচুরক হলো কত, এখানে কত বিন্দুতে ছেদ করলো? 52। তোমাদের বইয়ে কিন্তু একটু ডিফারেন্স আছে, কারণ আমাদের আরো দুটো ঘর ছিল, তাই না? আরো দুটো শ্রেণী ব্যক্তি ছিল, যে দুটো আমরা মুছে দিয়েছি। তো বইয়ে কিন্তু আছে 54, কিন্তু তোমাদের এখানে যে ফিগারটা আমরা এঁকেছি সেই ফিগারে আছে 52। তাহলে যা কিনা লিখবা শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের প্রচুরক, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বরের প্রচুরক 52। তাহলে এটাই অ্যান্সার, প্রচুরক হচ্ছে 52। মোটামুটি পারার কথা, আমার মনে হয় তোমরা বুঝেছো, ঠিক আছে? প্রচুরক নিয়ে সমস্যা ছিল সেটা আমি ক্লিয়ার করলাম। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে, আর অ্যাসাইনমেন্টটা যেটা থাকে সেটা হচ্ছে তোমরা একটু সুন্দরভাবে করার ট্রাই করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর অঙ্কটা একটু প্র্যাকটিস করো। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।